তো বন্ধুরা, জমি জায়গা সংক্রান্ত সমস্যা সমাধানের এই পর্বের দ্বিতীয় পার্ট আজকে শেয়ার করছি। তো এর আগে আমি প্রথম পর্বটি শেয়ার করেছিলাম, যেটি চ্যানেলে রয়েছে। তো প্রথম পর্বটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সময় নষ্ট না করে সোজা চলে আসি জমি জায়গা সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে। তো প্রথম পোস্ট ইনি বলছেন যে ভেস্ট জমি ক্রয় করা কি উচিত, ভেস্ট ল্যান্ড কীভাবে পুনরুদ্ধার করা সম্ভব, কেননা সিএস পর্যায়ে ভেস্ট ল্যান্ড দেখাচ্ছে না, এলআরে দেখাচ্ছে। তো প্রথমে বলবো, ভেস্ট ল্যান্ড কিন্তু কোনোভাবেই কিন্তু বিক্রি করা অথবা ক্রয় করা এটা সম্ভব নয়। তো ভেস্ট ল্যান্ড বলতে যেটাকে আমরা বলি খাসের জমি, বা অনেকে আমরা যেটাকে বলি সরকারি জমি, তো এটি হচ্ছে ভেস্টেড ল্যান্ড। তো এই সরকারি জমি কিন্তু কোনোভাবেই ক্রয় করা অথবা বিক্রয় করা সম্ভব নয়। তো ইনি এখানে যে দাবিটি করেছেন যে ক্রয় করা কি উচিত, তো আমি এখানে বুঝতে পারলাম না যে বিক্রিটি করছে কি করে, যে ইনি কিনতে চাইছেন। তো এটা বিক্রি করাও সম্ভব না আর কেনাও সম্ভব নয়। এবার ইন কেস এমন ধরনের কেস হতে পারে যে দেখা যাচ্ছে যে পিডব্লিউডি রাস্তা রয়েছে, তো এটা এরকম জিনিস অনেক সময় দেখা যায়। তো পিডব্লিউডি রাস্তার পাশে এখানে, তো এরকম রাস্তার পাশে যে পিডব্লিউডি জায়গা রয়েছে, সেই পিডব্লিউডির জায়গা অনেক সময় দেখা যায় যে সেখানে অনেকে দোকান করে রয়েছে। তো এই দোকানগুলি সাধারণত টেম্পোরারি হয়ে থাকে, তো পার্মানেন্ট কোনো নয় যে পিডব্লিউডি জায়গা সে দখল করেছে মানে সে পার্মানেন্ট রয়েছে সেখানে। তো পিডব্লিউডির প্রয়োজন হলে কিন্তু যে কোনো সময় ভেঙে দিতে পারে। এবার দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে যে দোকানগুলি রয়েছে, এখানে সে দোকানের যে দখল করে রয়েছে সে দখলদার এবার অন্য কোনো একজনের কাছে সে মৌখিক কথাবার্তার মাধ্যমে কিছু টাকার বিনিময়ে সে তাকে বিক্রি করলো। তো এইভাবেই একটা প্রসেস রয়েছে যে সে কেউ কিনতে পারে। সেটা টেম্পোরারি, কিন্তু আগেও বলে দিচ্ছি টেম্পোরারি, সেটা কিন্তু পার্মানেন্ট নয়। অর্থাৎ এর কোনো যে দলিল রেজিস্ট্রির অফিসে গিয়ে দলিল করে সে বিক্রি করবে যে সরকারি খাসের জমি, যে পিডব্লিউডির জমি, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ওটা দলিল করে কিন্তু এটা বিক্রি করা যাবে না, আর দ্বিতীয়ত এটাকে রেকর্ডও করা যাবে না। ইনকেস যেটি মৌখিক কথার বিনিময়ে যদি কেউ কিনেও থাকে, তো সেটি কিন্তু কোনোভাবেও কিন্তু রেকর্ড করা সম্ভব নয়। তো এরপর আসি এনার দ্বিতীয় যে বক্তব্য, সেটি হচ্ছে ভেস্টল্যান্ড কি পুনরুদ্ধার করা সম্ভব, কেননা সিএস পর্যায়ে ভেস্টল্যান্ড দেখাচ্ছে, এলআরে দেখাচ্ছে না। হ্যাঁ, এটা পুনরুদ্ধার করা অবশ্যই সম্ভব। যদি ভুলবশত দেখা যাচ্ছে ভূমি দপ্তর থেকে সেই জমিটি যদি ভেস্টেড করে থাকে, তো সেই ক্ষেত্রে পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন যে সিএস পর্যায়ে ভেস্টল্যান্ড দেখাচ্ছে না, এলআরে দেখাচ্ছে ভেস্টেড, তো এক্ষেত্রে আমার যতদূর মনে হয় এখানে সিএস পর্চা মানে মোটামুটি ধরতে হবে 1947 সালের আগেরকার রেকর্ড, ঠিক আছে। তখন সেই জমিটি হয়তো কেউ দখল করেছিল, রাত ছিল তখন রেকর্ড ছিল, এরকম হতে পারে। তো এরপর আরএসএলআর যখন রেকর্ড হলো, তখন মোটামুটি এই সময়কার 1955 সালের দিকে তখন কিন্তু একটা ভূমি সংস্কার আইন আনা হলো, তো ডব্লিউবিএলআর অ্যাক্ট, যেটাকে বলে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955। এই আইনে কি করা হলো, যে সিলিং এরিয়া, ল্যান্ড সিলিং এরিয়া বলে একটা টপিক আনা হলো। এই সিলিং এরিয়া, যেটাকে বাংলায় বলছে জমির নির্দিষ্ট সীমা, তো এই জমির নির্দিষ্ট সীমা এটি প্রথম 1955 সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে ইন্ট্রোডিউস করা হলো। তো এটি আনার একমাত্রই উদ্দেশ্য ছিল এই যে সিএস রেকর্ড যখনকার ছিল, তখন মোটামুটি তখন এই জমিদারি বলে একটি ব্যাপার ছিল। তখন জমিদাররা সমস্ত জমি অধিকার করে রাখতো, তাদের জমির পরিমাণ অনেক ছিল। এরপর 1955 সালের ভূমি সংস্কার আইনের মাধ্যমে এই জমিদারদের যে প্রথা, সেই জমিদারি প্রথা তুলে দেওয়ার জন্যই কিন্তু এই ল্যান্ড সিলিং এরিয়া আনা হলো, জমির নির্দিষ্ট সীমা চিহ্নিত করা হলো। যার কারণে যে কোনো জমিদারি যারা রয়েছে তাদের দেখা যাচ্ছে সিলিং এরিয়ার বাইরে যদি বেশি জমি থেকে থাকে, সেই বেশি জমিগুলোকে করা হলো কি ভেস্টেড করে দেওয়া হলো। অথবা এখন দেখতে পারবেন অনেকে যে 14 ইউ যে ধারা রয়েছে, 14 ইউ, ঠিক আছে, এরকম ধারা বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই জমিদারদের বেশি জমি যেগুলো থেকে থাকলো সেগুলোকে পরবর্তীতে আরএসএলআরে গিয়ে 1955 পরে সেগুলোকে ভেস্টেড করে দেওয়া হলো। তো এখানে ইনি যে বিষয়টি বলেছেন যে সিএস পর্যায়ে ভেস্টল্যান্ড দেখাচ্ছে না, অর্থাৎ দেখাচ্ছে না কিন্তু এলআরে দেখাচ্ছে। তো এই কারণটি আমি এখানে আলোচনা করলাম। আর ঠিক এই কারণেই যদি ভেস্টেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সেই পরবর্তীতে সেটিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবু আমি একবার বলবো, এখানে আরএস কপিটা তুলে দেখবেন, আরএসে কী রয়েছে, ভেস্টেড আছে কিনা। তো এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে রাখি, এখানে যদি দেখা যাচ্ছে যে যদি ভেস্টেড ল্যান্ডে সেখানে যদি নিজেদের যদি দখলে থাকে, সেই ভেস্টেড ল্যান্ড নিজেদের দখলে থাকলে সেক্ষেত্রে কিন্তু পাট্টার জন্য আবেদন করা যেতে পারে। তো পাট্টা আবেদন করলে সেক্ষেত্রে পাট্টা মূল্যে কিন্তু রেকর্ড হয়ে যাবে সহজভাবে। তো এটা একটা উপায় রয়েছে পুনরুদ্ধার করার। তো আশা করি এই ভেস্টেড বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এরপর ইনি বলছেন যে মায়ের নামে জমি বিক্রি করতে গেলে কি মেয়েকে দরকার। তো আসলে ইনি বলতে চাইছেন যে মায়ের নামে জমি রয়েছে, অর্থাৎ মায়ের নামে রেকর্ড রয়েছে, ঠিক আছে, সেই জমিটি ওয়ারিশান সূত্রে সে ছেলে বিক্রি করতে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি মায়ের যে ওয়ারিশান সূত্রে ছেলে যে পরিমাণ জমি পাবে, সেই পরিমাণ জমি যদি সে বিক্রি করতে যায়, সেক্ষেত্রে মেয়ের কোনো প্রয়োজন নেই। আর তবে ওয়ারিশান সূত্রে বিক্রি করার আগে সব থেকে ভালো হবে মা যদি মিলিত হয়, তো সেক্ষেত্রে প্রথমে একটা ওয়ারিশ কেস করে সে যতগুলো ওয়ারিশান রয়েছে অর্থাৎ ভাই বোনদের মধ্যে সে রেকর্ডটি করে নিয়ে তারপরে সে নিজের অংশটুকুন বিক্রি করে দিল। তো সেক্ষেত্রে বাকি যে ওয়ারিশান রয়েছে তাদের কোনো প্রয়োজন পড়বে না। এবার এই ধরনের সম্পত্তি যারা কিনবে, অর্থাৎ যে ক্রেতা রয়েছে, সেই ক্রেতার কিন্তু সমস্যা হবে পরবর্তীতে রেকর্ড করানোর সময়। অর্থাৎ ওয়ারিশ সূত্রে যখন কেউ বিক্রি করছে তার ছেলে বা তার মেয়ে,
তার অংশটুকুন শুধু বিক্রি করছে বা সমগ্র অংশটুকুন বিক্রি করছে কি না করছে যাই করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু সেই ক্রেতার অবশ্যই যে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ সে রেকর্ড করার সময় কিন্তু সেই ওয়ারিশান সার্টিফিকেটটি অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু রেকর্ড করতে অসুবিধা হবে। তো এরপর ইনি বলছেন বাবার সম্পত্তির পরিমাণ 2 একর 73 ডেসিমেল, দুই দিদিকে 33 শতক করে মোট 66 শতক ডিড ছাড়া রেকর্ড করে দিয়েছেন। তো ডিড ছাড়া কী করে রেকর্ড করলো সেটাই তো বুঝতে পারলাম না। তারপরে বলছেন দাগের তত্ত্ব সার্চ করলে বাবার নামে পুরো 2 একর 73 শতক দেখাচ্ছে, আবার দুই দিদির নামেও 33 শতক করে দেখাচ্ছে। এখন বাবার সম্পত্তি ওয়ারিশান সূত্রে ভাগ করার জন্য আবেদন করলে 6 জন কত পরিমাণ জমি পাবো? তো প্রথমে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এখানে ইনি এই 33 শতক করে মোট 66 শতক মানে ডিড ছাড়া দলিল ছাড়া কি করে রেকর্ড করলো? এটা তো কোনোভাবেই সম্ভব না যে দলিল ছাড়া রেকর্ড করে দেবে বিএলআর অফিস থেকে, তাই না? তো যতদূর এখানে মনে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে বাবা যখন জীবিত ছিলেন, তো বাবা জীবিতকালে যে দুই দিদিকে একটা কোনো দেখা যাচ্ছে দানপত্র দলিল করে দিয়ে গেছিলেন, যেটার মাধ্যমে সেই যে দুই দিদি ছিল সে 33 শতক করে 66 শতক রেকর্ড করে নিয়েছেন। আর এই যে দানপত্র দলিলটির যে খবর সেটা হয়তো যে ছেলেরা রয়েছে তারা হয়তো জানে না। পারিবারিকগত সমস্যার কারণে দেখা গেল সেই বাবা জীবিতকালে দুই দিদিকে কোনো একটা দানপত্র দলিল করে দিয়ে গেলেন। তো এটা একটা কারণ হতে পারে, সেই দলিল থেকে হয়তো পরবর্তীতে রেকর্ড করিয়েছেন। ওকে, তো এটা একটা কারণ হতে পারে যে এইভাবে দলিল থেকে রেকর্ড হয়েছে, সেটা হয়তো আপনি জানেন না। অর্থাৎ দলিল ছাড়া কোনোভাবে বিএলআর অফিস থেকে কিন্তু রেকর্ড হবে না। আর একভাবে রেকর্ড হতে পারে, সেটা ওয়ারিশান সূত্রে রেকর্ড হতে পারে। তো সেক্ষেত্রে যে ওয়ারিশ সার্টিফিকেটে যতজন ওয়ারিশান থাকবে সবার নামে কিন্তু সমপরিমাণ জমি ভাগ হয়ে যাবে। তো এরপর আর বলছেন দাগের তত্ত্ব সার্চ করে বাবার নামে পুরো 2 একর 73 শতক দেখাচ্ছে। তো এটা কি করে সম্ভব? যদি দুই দিদির নামে অলরেডি যদি রেকর্ড হয়েও থাকে সেই বাবার খতিয়ান থেকে, তো পরবর্তীতে 66 শতক কেটে যাওয়ার কথা। তো বুঝতে পারলাম না ক্লিয়ারভাবে ইনি কি বলতে চাইছেন। তো এমন হতে পারে যে দুই দিদিকে হয়তো কোনো দলিল করে দিয়ে গেছে, সেই দিদিরা হয়তো রেকর্ড করেনি 66 শতক। এর কারণ হতে পারে যে 2 একর 73 শতক দেখাচ্ছে বাবার খতিয়ানে পুরো। তো যাই হোক, সমস্যাটি দেখে আমার মনে হচ্ছে এখানে হয় আপনার ভুল হচ্ছে কোথাও, অথবা এখানে বিএলআর অফিস থেকে কোনো ভুলবশত কোনো রেকর্ড হয়ে গেছে, এটাও হতে পারে। এরপর ইনি বলছেন বাবার ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে ভাগ করতে গেলে 6 জন কত পরিমাণ জমি পাবেন? তো এখানে যদি 6 জন ওয়ারিশ থাকে, তো 6 জন ওয়ারিশ সবাই সমপরিমাণ জমি পাবেন। অর্থাৎ হিন্দু সাকসেশন ল যেটা রয়েছে, সেই হিন্দু সাকসেশন ল অনুযায়ী কিন্তু ভাই আর বোন দুজনেই কিন্তু সমপরিমাণ ভাগ পায়, অর্থাৎ 1:1 অনুপাতে সম্পত্তি ভাগ হয়। তো এই ক্ষেত্রে 6 জন যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে যে দুই দিদি রয়েছে সেই দুই দিদিকে যদি কোনো দলিল করেও দিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু পুনরায় বাকি যে জমি থাকবে সেই জমির থেকে কিন্তু সমপরিমাণ ভাগ হবে 6 জনের মধ্যে, অর্থাৎ সে দিদিরাও পুনরায় পাবে। তো এরপর ইনি বলছেন পর্চা থেকে অনুমতি দখল কিভাবে কাটানো যাবে। যিনি অনুমতি দখল দিয়েছিলেন তিনি এখন মৃত, ওয়ারিশদের নামে রেকর্ড হয়েছে। যার নামে অনুমতি দখল আছে তিনিও এখন মৃত, তারও ওয়ারিশ রয়েছে। তো জমির পর্চা থেকে অনুমতি দখল কাটার কিন্তু একটা ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে, তো সেটি দেখে নিতে পারেন, সেখানে জানতে পারবেন কীভাবে কাটানোর ফুল প্রসেস সেখানে বলে দেওয়া আছে। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন ক্লিক করে। তো এখানে ইনি যেটা বলছেন যে যিনি অনুমতি দখল দিয়েছেন তিনি এখন মৃত, অর্থাৎ এখানে যিনি জমির মালিক ছিলেন, যে রেকর্ডেড রাজ ছিলেন, তিনি এখন মারা গেছে, আর পরবর্তীতে তার ওয়ারিশদের নামে রেকর্ড হয়েছে। তো এটি স্বাভাবিক ব্যাপার যে মারা যাওয়ার পর সে ওয়ারিশ হিসাবে তার ছেলেরাই রেকর্ড হবে, তো এটা কোনো প্রবলেম না। তারপরে ইনি বলছেন অনুমতি দখল আছে তিনিও এখন মৃত, তার ওয়ারিশ রয়েছে। তো এখানে যার অনুমতি দখলে হিসাবে যার রেকর্ডের নাম রয়েছে তার ওয়ারিশান থাকলেও কোনো সমস্যা নেই, কারণ যে অনুমতি দখলদার কিন্তু ওয়ারিশান হিসাবে কখনোই সে ওয়ারিশদের মধ্যে রেকর্ড হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটি যদি বর্গা যদি থেকে থাকে, সেই বর্গাদার থেকে কিন্তু রেকর্ডেড বর্গাদার থেকে তার যে ওয়ারিশানরা রয়েছে তাদের মধ্যে রেকর্ড হয়। কিন্তু এই অনুমতি দখল, তারপর 4/4 ধারা, জোর দং, ঠিক আছে, এইগুলো কিন্তু কখনোই কিন্তু এই ওয়ারিশান হিসাবে রেকর্ড হয় না, ওয়ারিশরা পায় না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো এটা সিম্পলি একটা মিস কেসের একটা পিটিশন করলে সেই মিস কেস পিটিশন অনুযায়ী কিন্তু পরবর্তীতে রেকর্ড সংশোধন করে অনুমতির নাম কেটে দেবে, কোনো সমস্যা নেই। তো এরপর ইনি বলছেন বাগান থেকে জমি কি বাস্তু করা সম্ভব, মানে যাতে হোম লোন পাওয়া যায়, মেন রোডের ধারে জমি নেই, একটু গলির ভিতরে, সামনে 14 ফুট রাস্তা রয়েছে। ওকে, তো বাগান থেকে ইনি কনভার্সন করার কথা বলছেন, বাগান থেকে বাস্তু। তো বাগান থেকে বাস্তু অবশ্যই হবে, তেমন কোনো অফিসিয়াল কোনো অর্ডার নেই যে বাগান থেকে বাস্তু করা হবে না, ঠিক আছে। এবার বাগান থেকে বাস্তু করার কিছু প্রসেস রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর অনেক ক্ষেত্রে যে ব্লক রয়েছে, নির্দিষ্ট যে কিছু কিছু ব্লক রয়েছে, সেই ব্লকে বিএলআরও অফিসার কিন্তু অনেক সময় এই বাগান থেকে বাস্তু করতে চায় না, ঠিক আছে। তো প্রথমত অফিসের যে ব্লকের বিএলআরও সবসময় কথা বলে জেনে নেবেন যে বাগান থেকে বাস্তু করা হবে কিনা। তাছাড়া এমনি ভূমি দপ্তর থেকে কোনো অর্ডার নেই যে বাগান থেকে বাস্তু করা যাবে না এমন কিছু, ঠিক আছে। আর তারপর যেটা বলছেন যে মেইন রোডের ধারে জমি নেই, তো মেইন রোডের ধারে জমি নেই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমত যে জমিটি থাকবে সেই জমি থেকে কিন্তু অবশ্যই একটা অ্যাপ্রোচ রোড যেটাকে বলে, সেই রোড কিন্তু অবশ্যই থাকতে হবে। তো জমি কনভার্সনের শ্রেণী পরিবর্তন সব থেকে প্রধান যে বিষয় সেটি কিন্তু এই রাস্তা, ঠিক আছে। তো রাস্তা অবশ্যই থাকতে হবে।
সেটা যে মেইন রোডের কাছেই থাকতে হবে এমন কোনো বিষয় না। তো মোটামুটি এই জমিতে আসার যে কোনো একটা যে ফিজিক্যালি যে রাস্তা সেটা অবশ্যই থাকতে হবে, আর সেটা স্কেচ ম্যাপ যেটি থাকবে স্কেচ ম্যাপও আমাদের দেখাতে হবে সেই জমিটি। আর বাগান থেকে বাস্তু করার জন্য আরেকটা আমাদের যে বিষয় যেটা হচ্ছে এনওসি একটা লাগে আমাদের, যে পঞ্চায়েত থেকে একটা এনওসি লাগে এই মর্মে যে এই যে জমি যেটি রয়েছে সেই জমিতে মোটামুটি 1986 সালের পর থেকে এই জমিতে কোনো গাছ নেই, ঠিক আছে, এই মর্মে একটা ডিক্লারেশন দেবে, এনওসি দেবে পঞ্চায়েত থেকে। আর জমিতে যদি বর্তমানে যদি গাছ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জমির কনভার্সন হবে না যদি বাগান থেকে থাকে শ্রেণী, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। জমিটি অবশ্যই ফাঁকা থাকতে হবে, আর এই পঞ্চায়েত থেকে এনওসি নিলে অবশ্যই কনভার্সন হয়ে যাবে বাগান থেকে বাস্তু। তো আজকের ভিডিওতে এই কিছু সমস্যা আর তার সমাধান নিয়ে আমি আলোচনা করলাম। তো পরবর্তীতে আরও সকল কিছু সমস্যা আর সমাধান নিয়ে আলোচনা করব। তো ভিডিও সিরিজটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের উৎসাহ পেলে আমি এই ধরনের সিরিজটিকে আমি কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।